শীতকালে দেবযানী এবং দেবিকার শ্বশুরবাড়ির লোকেরা মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে। শীতকাল পড়তে না পড়তেই বাজারে যখন মটরশুঁটি ওঠে তখনই তারা বাজার থেকে কিলো কিলো মটরশুঁটি কিনে নিয়ে আসে। দেবিকা এবং দেবযানীর রান্নাঘর মটরশুঁটিতে একেবারে ভরে থাকে, কিন্তু সেই বিষয়টা দুই বৌমা মোটেই পছন্দ করতে পারে না, কারণ তাদের দুজনকেই প্রত্যেক দিন সবার জন্য রান্নাবান্না করতে হয়। তাদের শাশুড়িমা এবং ননদ দুজনেই ভীষণই অলস প্রকৃতির ছিল, তাই তাদের দুজনকেই প্রত্যেক দিন মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হয়। এমনই একদিন সকালবেলা দুই বৌমা যখন রান্নাঘরে যায়, বৌমা, আজকে তোমাদের শ্বশুর মশাই বাজার থেকে 30 টাকা কিলো দরে অনেক মটরশুঁটি নিয়ে এসেছে। তোমরা দুজন মিলে মটর পনির আর তার সাথে কড়াইশুঁটির কচুরি রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমরা রান্না করছি, কিন্তু আপনি আর দিশা দুজনে মিলে ছাদে রোদে বসে আমাদের মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিন, তাহলে তাড়াতাড়ি কড়াইশুঁটির কচুরি আর মটর পনির রান্না করা হয়ে যাবে। তা না হলে ব্রেকফাস্ট করতে অনেকটাই সময় লাগবে, তারপর আবার লাঞ্চ আছে, এছাড়া বাড়ির কাজবাজও তো আছে। আমাদের দুই বৌমাকেই তো সব করতে হবে। আপনারা দুজনে মিলে অন্তত মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিন, তাহলেই হবে। দেবীকে এরকম পটপট করে কথা বললে তার শাশুড়ি মা খুবই রেগে যায়, কারণ সে বাড়ির দুই বৌমার মুখে এত কথা পছন্দ করতে পারে না। আমি আর আমার মেয়ে যদি মটরশুঁটি ছাড়িয়ে দিই, তাহলে তোমরা আর কি কাজ করলে? সারাদিন দুই বৌমা বাড়িতে বসে আরাম করবে আর অল্প একটু কাজ করে যেন এমন করবে তোমরা কি নাই কি কাজ করে আমাদেরকে উদ্ধার করছো। আমাকে বেশি অর্ডার করবে না, তোমরা দুই বৌমা মিলে মটরশুঁটি ছাড়াও, তারপর রান্না বান্না করো। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায়। এদিকে দুই বৌমা বাধ্য হয়ে প্যাকেট প্যাকেট মটরশুঁটি নিয়ে ছাদে উঠে পড়ে। দুজনে মিলে ছাদে বসে বসে মটরশুঁটি ছাড়ায়। তুমি কেন বেকার বেকার শাশুড়ি মাকে অত কথা শোনাতে গেলে বলো তো? তুমি তো ভালো করেই জানো শাশুড়ি মা আর ননদ আমাদের কোনো কাজই করে না, সব কাজ আমাদেরকেই করতে হয়, তাই বেকার বেকার অত কথা শোনানোর কোনো মানে হয় না। যা করেছি বেশ করেছি, তুমি দেখছিলে না যখন আমি কথাগুলো বলছিলাম তখন আমার শাশুড়ি মায়ের মুখ মটরের মতো ফুলে গোল হয়ে গিয়েছিল। মটর পনির, মটরশুঁটির কচুরি সবকিছু খাওয়াবো, কিন্তু কথা অন্তত শোনানো দরকার। এভাবে দুই বৌমা শাশুড়ি মা এবং ননদের নামে চর্চা করতে করতে মটরশুঁটি ছাড়িয়ে নেয়। রান্নাঘরে গিয়ে তারা গরম গরম মটর পনির এবং কড়াইশুঁটির কচুরি রান্না করে। ওদিকে বেলা 10টা বাজতে না বাজতেই সবাই ব্রেকফাস্ট টেবিলে এসে হাজির হয়। সবাই মিলে একসাথে বসে গরম গরম ব্রেকফাস্ট খায়। মা, আমরা প্রত্যেকদিন মটরশুঁটি খাই বলে এখন ফোনের রিলের সাজেশনেও সবসময় মটরশুঁটির ভিডিও আসে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখনই ফোনটা হাতে নিলাম তখনই গরম গরম মটরশুঁটির ফ্রাইড রাইস আর মটরশুঁটি দিয়ে চিকেন কষা রান্নার একটা ভিডিও দেখতে পেলাম। বাহ, তাহলে তো ভালোই। আজকে আমাদের দুই বৌমা তাহলে দুপুরবেলা মটরশুঁটি দিয়ে ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন রান্না করে খাওয়াবে। সে কি দিশা, তোমার ফোনে যখন মটরশুঁটির রিল সাজেশন এসেছে তাহলে আজকে তুমি রান্না বান্না করো? 27 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে হয়নি, বাড়িতে বসে বসে বৌদিদের রান্না বান্না করার জন্য অর্ডার করতে তোমার লজ্জা করে না? বৌদি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এত কথা বললে? তোমরা দুজনে সামান্য রান্না করো বলে আমাকে খাবারের খোঁটা দিলে? ঠিক আছে, আজকে তোমাদের দুজনকে রান্না বান্না করতে হবে না, আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নেব। আরে ঠিক আছে, এখন ব্রেকফাস্টে বসে তোমরা ঝগড়া করা বন্ধ করো। দেবযানী এই কথা বলে ঝগড়া থামিয়ে দেয়, কিন্তু দিশার খুব আত্মসম্মানে লাগে, তাই সে তার মাকে বলে, মা, আজকে কিন্তু দুই বৌদিকে কোনো রান্না বান্না করতে হবে না, আমি অনলাইন থেকে সবার জন্য খাবার অর্ডার করে দেব। এখন অনেক রেস্টুরেন্টে শীতকালে মটরশুঁটির ফ্রাইড রাইস আর তার সাথে মটরশুঁটি দিয়ে চিকেন কষা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দয়া করে আমাদের দুই বউয়ের জন্য আবার কোনো খাবার অর্ডার করতে যেও না, কারণ তোমাদের মতো আমরা প্রত্যেকদিন এত মটরশুঁটি খেতে পারি না। আজকে আমরা দুজনে আমাদের জন্য মাটন কষা রান্না করে খাবো। এই বলে দেবিকা এবং দেবযানী সেখান থেকে চলে যায়। এদিকে দিশা দুপুরবেলার রেস্টুরেন্ট থেকে গরম গরম মটরশুঁটি ফ্রাইড রাইস তার সাথে মটরশুঁটি দিয়ে চিকেন কষা অর্ডার করে। দুপুরবেলা দিশা তার বাবা মায়ের সাথে বসে রেস্টুরেন্টের খাবার খায়, অন্যদিকে দুই বৌমা নিজেদের রান্না করা খাবার খেয়ে নেয়। রাত্রিবেলা যখন দুই ছেলে বাড়ি ফিরে আসে তখন
দেবিকা, তোমার কি ব্যাপার বলো তো? আমার মা আর বোন আজকে তোমার কাছ থেকে দুপুরবেলা মটরশুটির ফ্রাইড রাইস আর মটরশুটি দিয়ে চিকেন রান্না খেতে চেয়েছে বলে তুমি নাকি ওদেরকে খাবারের খোটা দিয়েছো। এই শীতের মধ্যে রান্না করতে করতে আমাদের দুই বউয়ের হাত একেবারে জমে যাচ্ছে। তারপর অতগুলো মটরশুটি ছাড়িয়ে সারাদিন রান্না করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাই জন্য তোমার বোনকে রান্না করতে বলেছি। এতে খাবারের খোটা দেওয়ার কি আছে শুনি? দেবজানি, তোমার থেকে কিন্তু এরকম আশা করতে পারিনি। তুমি যখন আমাদেরকে অফিসে আজকে মটরশুটি দিয়ে আলুর দম, মটরশুটির কচুরি প্যাক করে দিলে, তাহলে দুপুরবেলা তো রান্না করতেই পারতে। কি হয়েছেটা কি? তোমরা কেন আমাদেরকে এত কথা শোনাচ্ছ? একদিন না হয় তোমাদের বাড়ির লোকেরা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে শুনি? সত্যি তোমাদের বোনকেও বলিহারি যায়। সকালে কি এমন বলেছি যে তোমাকে ফোন করে সব কথা লাগানো হয়ে গেছে? ঘর জ্বালানি পর ভোলানি, মটরশুটি মার্কা মেয়ে একটা, রেস্টুরেন্টে খাবার অর্ডার করে খেতে হয়েছে, তাতে কি হয়েছে? এত বড় বড় কথা কেন বলবে? হ্যাঁ, আমার বোন 5 স্টার রেস্টুরেন্ট থেকে অনেক অনেক টাকা দিয়ে খাবার অর্ডার করিয়েছে, আর সেই টাকাগুলো আমাদের দুই ভাইকেই দিতে হচ্ছে। আর ওই বিলের টাকা দিতে গিয়ে আমাদের ইনকাম তো সব শেষ হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছো না? রাজ এবং রাহুল এই কথা বললে দুই বৌমা একেবারে চুপ করে থাকে, কিন্তু তারা তাদের ননদের উপর খুবই রেগে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কাটে। এরই মধ্যে একদিন ছুটির দিনে দুই বৌমা ঠিক করে তারা তাদের স্বামীদের সাথে সিনেমা দেখতে যাবে। তাই তারা দুজনে মিলে সিনেমার টিকিট কেটে নেয়। তারা যখন সিনেমা দেখতে যাবে তখন রাহুল, রাজ, আমাদের মেলা গ্রাউন্ডে খাদ্য মেলা বসেছে। আমাদের পাড়ার সব বান্ধবীরা বলাবলি করছিল ওখানে নাকি মটরশুটির বিভিন্ন রকম আইটেম বসেছে। তোরা মটর পোলাও, মটরশুটি বিরিয়ানি, মটরশুটি মাংস কষা, তারপর মটর পনির, মটর পালং, এগুলো তো খেতে খুব ভালোবাসিস। তাই আজকে আমি ঠিক করেছি আমরা সবাই মিলে একসাথে খাদ্য মেলায় গিয়ে মটরশুটির বিভিন্ন আইটেম খেয়ে আসবো। ও তাই নাকি মা? তাহলে তো দারুণ ব্যাপার, ভালোই হলো। দেবিকা, আমরা বরঞ্চ অন্যদিনে সিনেমা দেখতে যাব। তোমরা দুজনে আজকে গিয়ে সিনেমা দেখে এসো। মটরশুটি খেতে যাবে মানে? মা, আপনি কি খাদ্য মেলায় যাওয়ার জন্য আর অন্য কোনো সময় পেলেন না? এখন আমরা যখন আমাদের স্বামীদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি, তখন আপনাদেরকে খাদ্য মেলায় যেতে হবে। তাতে কি হয়েছে? সিনেমা দেখে কি করবে? হ্যাঁ, তোমরা দুজনেও আমাদের সাথে খাদ্য মেলায় চলো। আমরা একসাথে সবাই মিলে মটরশুটির বিভিন্ন রকম আইটেম খাবো। শুনেছি নাকি মটরশুটি দিয়ে বিভিন্ন রকম মিষ্টি, সন্দেশ, রসগোল্লাও বিক্রি হচ্ছে। হ্যাঁ দেবিকা, মা একদম ঠিক কথাই বলেছে। আর সিনেমা দেখতে যেতে হবে না, তুমি বরঞ্চ আমাদের টিকিটগুলো ক্যান্সেল করে দাও। আমরা একসাথে খাদ্য মেলায় যাই চলো। তুমি সবসময় মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে নাও বলে আজকে এই অবস্থা। এই মটরশুটি পাগল পরিবারের সাথে তুমি মিলেমিশে ঘর করতে পারছো, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমি খাদ্য মেলায় যাব না, তোমরা গিয়ে ঘুরে এসো, আমি বরঞ্চ সিনেমা দেখতে যাব। এইভাবে দেবিকা খুবই রেগে যায়, কিন্তু পারমিতা দেবী মনে মনে খুবই খুশি হয়, কারণ সে তার দুই ছেলেকে মটরশুটি খাওয়ানোর লালসা দেখিয়ে তাদের সিনেমা দেখতে যাওয়া ক্যান্সেল করিয়ে দেয়। পারমিতা দেবী তার পরিবারকে নিয়ে সেদিন খাদ্য মেলায় গিয়ে উপস্থিত হয়। সেখানে তারা পাগলের মতো বেশি বেশি করে বিভিন্ন রকম মটরশুটি দিয়ে রান্না করা খাবার খেতে থাকে, কিন্তু দেবযানী এরকম মটরশুটি দেওয়া খাবার খেতে পছন্দ করে না। তাই সে মটরশুটি ছাড়া অন্যান্য কয়েকটা খাবার খেয়ে নেয়, কিন্তু তার দেবিকার জন্য খুব মন কেমন করে। কিন্তু ওদিকে দেবিকা তার 3 বান্ধবীকে নিয়ে সিনেমা দেখতে যায়। আমি তোমার বান্ধবীদের সাথে সিনেমা দেখতে চলে এলাম, কিন্তু দেবযানীকে ছাড়া আমার ভালো লাগছে না। আমার ওই মটরশুটি পাগল শ্বশুরবাড়িকে এমন শিক্ষা দিতে হবে যাতে ওরা জীবনে মটরশুটি খেতে না চায়। দেখতে দেখতে এভাবে 2-1 দিন কাটে। একদিন রাজ এবং রাহুল বাজার থেকে সস্তায় অনেক মটরশুটি কিনে নিয়ে আসে। দুই বৌমা যখন রান্নাঘরে বসে বসে গল্প করতে করতে মটরশুটি ছাড়ায়, তখন তাদের শাশুড়ি মা এবং ননদ রান্নাঘরের দিকে আসে। দেখেছো, এই মটরশুটিগুলো ঠিক একটা ভালো নয়। প্রত্যেকটা মটরশুটিতে কেমন পোকা আছে। এরকম সবুজ লম্বা লম্বা পোকা দেখলে একেবারে গা গুলিয়ে আসে বলো। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমাদের খাটনিটা বেড়ে গেল আর কি। এই শীতের মধ্যে এখন এই মটরশুটিগুলো ভালো করে জল দিয়ে ধুতে হবে। শীতকালে জলে হাত দিতে খুব কষ্ট হয়, কারণ জল তো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আর এই জল দিয়ে ধোয়ার কি আছে? আমরা তো আর এই মটরশুটিগুলো খাবো না, খাবে আমাদের শ্বশুরবাড়ির লোকেরা। তাই এই পোকাগুলো শুধু শুধু বাছার কোনো দরকার নেই। এই পোকা সমেত আমরা মটরশুটিগুলো পেস্ট করে দেব। তারপর ওই মটরশুটি পেস্ট দিয়েই আমরা আমাদের পরিবারের জন্য খাবার রান্না করব। সে কি, তুমি এই লম্বা লম্বা সবুজ সবুজ পোকাগুলো সমেত মটরশুটি বাটবে? হ্যাঁ, তাই নয় তো কি। কালকে দিশা কি বলছিল শুনেছিলে?
বৌদি, কালকে থেকে তোমরা এরকম শক্ত শক্ত মটরশুঁটি খাবারের মধ্যে দেবে না। আমরা কিন্তু মটরশুঁটি খেতে খুবই পছন্দ করি। তোমরা দুজনেই কাল থেকে মটরশুঁটি পেস্ট করে রান্না করবে। রান্নার মধ্যে যদি মটরশুঁটি পেস্ট করে মিশিয়ে দাও তাহলে খাবারগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। দেবিকা যখন তার ননদের কথা দেবযানীকে মনে করিয়ে দেয় তখন, হ্যাঁ ঠিক বলেছ, কালকে দিশা মটরশুঁটিগুলো পেস্ট করে দেওয়ার কথা বলছিল, কিন্তু তাই বলে পোকাগুলো বাদ দেবে না? এই পোকাগুলো পেটে গেলে কিন্তু ভয়ানক। হ্যাঁ জানি ভয়ানক, কিন্তু আমাদের কি, আমরা তো আর খাচ্ছি না। এগুলো ওদের পেটে যাক, তারপর যা হবে হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। এই বলে দেবিকা এবং দেবযানী দুজনে সেই বড় বড় পোকা সমেত মটরশুঁটি পেস্ট করতে শুরু করে। কিন্তু সেই বড় বড় সবুজ পোকা দেখে পারমিতা দেবী এবং দিশার গা একেবারে গুলিয়ে ওঠে। ওই দেখ, দুই বদমাইশ মিলে কি শুরু করেছে। ওরা আজকে আমাদের পোকা সমেত মটরশুঁটি বাটা দিয়ে রান্না করে খাওয়াবে। তোকে এত বড় বড় কথা কে বলতে বলেছিল বলতো দিশা? ভালোই তো রান্নার মধ্যে গোটা গোটা গোল গোল মটরশুঁটি খাচ্ছিলাম, এখন ওই পোকা সমেত মটরশুঁটি বাটা আমি খাবো না। আমার খুব ভয় করছে মা, কারণ এরকম মটরশুঁটি খেলে আমরা তো আর বাঁচতে পারবো না। এবার কি করব? এভাবেই পারমিতা দেবী এবং দিশা দুজনেই ভয় পেয়ে যায়। দুপুরবেলা যখন দুই বউ সবাইকে খাবার খেতে দেয় তখন তারা কিছুতেই সেই খাবার খেতে চায় না। কি হলো মা, সবুজ সবুজ মটরশুঁটি দেওয়া সুন্দর রান্না দেখে আপনাদের ঘাম ছুটে যাচ্ছে কেন? বাইরে কি ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে আপনারা ঘামছেন? না মানে আজকে আমাদের শরীর ভালো নেই, আমরা এসব খাবো না। এমনিতেই অনেক ঠান্ডা পড়েছে, তাই তোমাদের দুই বৌমাকেও আজকে আর রাত্রিবেলা রান্না করতে হবে না। মটরশুঁটি তো ছাড়াতেই হবে না, আমরা বুঝে নেব। পারমিতা দেবীর এমন কথা শুনে দুই বৌমা মনে মনে খুবই খুশি হয়, কারণ তাদের পরিকল্পনা একেবারে সফল হয়। তাদের দুজনকে আর মটরশুঁটি ছাড়াতে হয় না, নাইবা তার শ্বশুরবাড়ির লোকেরা আর মটরশুঁটি খেতে চায়। তাদের দুজনকে আর মটরশুঁটি ছাড়াতে হয় না, তার পরিবারের লোকেরাই মটরশুঁটি ছাড়ায়। পারমিতা দেবী এবং দিশা দুজনে রান্নাঘরে গিয়ে মটরশুঁটি ঠান্ডা জলে ধুয়ে নেয় এবং পরিষ্কার করে রান্নাবান্না করে, কিন্তু বেশি দিন পর্যন্ত তারা রান্নাবান্না করতে পারে না। মা, এই ঠান্ডার মধ্যে মটরশুঁটি ধুয়ে ছাড়াতে গিয়ে আমার হাত জমে যাচ্ছে, কোমর ব্যথা করছে। আমি আর মটরশুঁটি ছাড়াতে পারবো না। এই শীতকালে অনেক মটরশুঁটি খেয়েছি, আর মটরশুঁটি খাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, তোর বাবার দাদারা বলছিল আজকে আবার মটরশুঁটি দিয়ে পরোটা বানাতে, কিন্তু এসব করতে গিয়ে আমার সন্ধ্যাবেলা দুটো সিরিয়াল মিস হয়ে গেল। আমারও আর মটরশুঁটি ছাড়াতে ভালো লাগছে না, দূর। এভাবেই তারা আর মটরশুঁটি দিয়ে কোনো রান্না করতে চায় না, কারণ মটরশুঁটি ছাড়ানো যেন একটা শাস্তি বলেই মনে হয়। তারা সেদিন বাড়ির ছেলেদেরকেও বিষয়টা বুঝিয়ে দেয়। এভাবেই মটরশুঁটি পাগল পরিবার ধীরে ধীরে মটরশুঁটি খাওয়া একেবারেই বন্ধ করে দেয়। হিমাদ্রি দেবী এবং সুকল্যাণ বাবু তাদের একমাত্র ছেলে অরুণের সঙ্গে বাস করত। অরুণকে তার বাবা মা বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিল। সেখানে গিয়ে অরুণ এলিনা নামে একটি বিদেশি মেয়েকে বিয়ে করে সংসার পেতেছিল। একদিন অরুণের মা হিমাদ্রি দেবী অরুণকে ফোন করে। হ্যালো বাবা, অরুণ কেমন আছিস? আমি অরুণ না, আমি এলিনা বলছি। অরুণ ওয়াশরুমে গেছে, বলুন আপনারা কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বৌমা আমরা ঠিক আছি। এই বছর দীপাবলিতে কিন্তু আমাদের দেশে আসতে হবে তোমাদের। অনেক বছর ধরে বিদেশে দীপাবলি কাটিয়েছো, এবারের দীপাবলি আমাদের সঙ্গে দেশে পালন করবে। অরুণকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম, তোমরা কবে আসছো সেটা বলো। দীপাবলিটা কি জিনিস? দীপা, এটা তো অরুণের একটা ফ্রেন্ডের নাম। আর বলিটা কি? ততক্ষণে সেখানে অরুণ চলে আসে। আরে এলিনা, দীপাবলি মানে হচ্ছে দিওয়ালি। দিওয়ালিকে বাংলায় দীপাবলি বলে। কই দাও দেখি, আমাকে দাও। এত বছর আমার সঙ্গে আছো আর এখনো বাংলা শিখতে পারলে না? আর হ্যাঁ মা, বলো। দীপাবলি তো চলে এলো, আর মাত্র এক সপ্তাহ বাকি। তাড়াতাড়ি আয় বাবা, কত বছর হয়ে গেল তোদেরকে দেখি না। তোদেরকে দেখার জন্য যে মনটা একেবারে ছটফট করছে। আর দেরি করিস না বাবা, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। ঠিক আছে মা, আমরা দুদিনের মধ্যেই দেশে ফিরে আসছি। তোমাদের ছেলে বৌমা এবার তোমাদের সঙ্গেই দীপাবলি পালন করবে, বুঝেছো? দুদিনের মধ্যেই অরুণ এবং এলিনা দেশে ফিরে আসে। মা, আমরা এসে গেছি। অনেকদিন পর বাড়িতে ফিরে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ এসে গেছি, সেটা তো দেখতেই পাচ্ছি। অনেক দেরি করে ফেললি আসতে। এবার নে তাড়াতাড়ি কাজে লেগে পড়। এত বড় ঘর বাড়ি সাফ সাফাই করতে 3-4 দিন তো সময় লেগেই যাবে।
যা যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আর তোর বউ কোথায়? ওকেও ডেকে আন। মা, তুমি বিদেশ থেকে আমাকে বাড়িতে ডাকলে দীপাবলির জন্য ঘর বাড়ি সাফ সাফাই করতে। আমি তো মনে করেছিলাম আমাকে দেখার জন্য হয়তো তোমরা পাগল হয়ে যাচ্ছিলে। দূর, এই জন্য আমি বাড়িতে আসতে চাই না। অরুণ তার রুমে গিয়ে ঘরবাড়ি সাফ সাফাই করার জন্য ফর্মাল জামা কাপড় খুলে বাড়ির একটা হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে বাইরে বেরিয়ে আসে। এলিনা অরুণকে দেখে অবাক হয়ে যায়। হোয়াট ইজ দিস অরুণ? তুমি এরকম ভিখারিদের মতো কেন সেজেছো? জামা প্যান্ট কোথায় তোমার? ভিখারি সাজেনি আমি। দীপাবলির জন্য ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। আমাদের দেশে একটা নিয়ম আছে, দীপাবলির সময় প্রত্যেককে নিজেদের ঘর বাড়ি ভালো মতো পরিষ্কার করতে হয়। আর আমি এখন সেটাই করতে চলেছি। এই নাও ধরো, তুমিও আমাকে হেল্প করো। অরুণের কথা শুনে এলিনা অবাক হয়ে যায়। হোয়াট? আমি এই ঝাড়ু নিয়ে কি করব? তোমাদের বাড়িতে কি কাজের লোক নেই? তোমাদের লজ্জা করে না? বিদেশি একটা মেয়েকে তোমাদের দেশে নিয়ে এসে ঝাড়ু দিতে বলছো? বৌমা, তুমি বিদেশি তাতে কি হয়েছে? এখন তুমি আমাদের বাড়ির দেশি বৌমা। আর এমনি সময় আমাদের বাড়িতে কাজের লোক কাজ করলেও দীপাবলির সময় আমরা সবাই মিলেমিশে ঘরবাড়ি পরিষ্কার করি। এটাই আমাদের এখানকার নিয়ম। নাও নাও, ঝটপট কাজ শুরু করো এবার। এলিনা মনে মনে ভাবে, অরুণের সঙ্গে তার দেশের বাড়িতে এসে সে বোধহয় অনেক বড়সড় ধরনের ভুল করে ফেলেছে। সে বাধ্য হয়ে অরুণের সঙ্গে ঘর সাফাইয়ের কাজে লেগে পড়ে। বহু কষ্টে 3 দিন ধরে ঘরবাড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়। একদিন এলিনা মার্কেটে কিছু একটা কিনতে গিয়েছিল। তখন সে দেখতে পায় বাজারে অনেক লোকজনের ভিড়। সকলে মিলে নানান রকমের জিনিস কেনাকাটা করতেই ব্যস্ত। এলিনা একটি আতশবাজির দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এই এসো এসো এসো, সবাই বোমা নিয়ে যাও। নানান রকমের আতশবাজি, বোমাবাজি, সাংঘাতিক সাংঘাতিক নতুন বোমা আছে। বাজির আওয়াজ 2 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। এমন বোমা কারোর কাছে পাবে না। এসো, চলে এসো সবাই, তাড়াতাড়ি চলে এসো। আর দেরি না করে বোমা নেবে, চলে এসো। এলিনা মনে মনে ভাবে, ও মাই গড, এই লোকটা তো বোম বিক্রি করছে। আমার মনে হয় এই লোকটা টেরোরিস্ট। ও মাই গড, এই লোকটা তো হাতে বোম ধরে আছে। বাজারে এত লোকজন, এখন যদি বোমটা মেরে দেয় তাহলে তো আমরা সবাই মরে যাব। আমাকে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। হে, তুমি কি করছো? তুমি টেরোরিস্ট, তাই না? এরকম ভাবে তুমি কারোর জীবন নিতে পারো না। আমি তোমাকে ছাড়বো না। কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমাকে দেখে তো আমাদের এখানকার কেউ মনেও হচ্ছে না। আমি টেরোরিস্ট হতে যাব কেন? আমি তো বোমা বিক্রি করছি। তুমি কিনবে নাকি? ও মাই গড, নো নো, আমাকে ভয় দেখাবে না। আমি পুলিশকে ফোন করছি। হ্যালো পুলিশ, তাড়াতাড়ি চলে আসুন। এখানে বম বিক্রি করা হচ্ছে। এই লোকটা মানুষ মারার প্ল্যান করছে। তাড়াতাড়ি আসুন, না হলে সর্বনাশ হয়ে যাবে। এখানে মানুষ মারার বোম বিক্রির ব্যবসা চলছে। দোকানদার এলিনার কথা শুনে অবাক হয়ে যায়। আরে আরে, এ কি বোকা মেয়ে বলো তো? আরে বাবা, এটা মানুষ মারার বোমা নয়। এই বোমাগুলো দীপাবলিতে ফাটানো হয়। বড়রা বাচ্চারা সবাই এই বোমা ফাটিয়ে মজা করে। আর এই বোমা ফাটালে কেউ মরেও না, বুঝেছো? কালু, তাড়াতাড়ি দোকানপাট গুছিয়ে ফেল। এমনি সরকার আতশবাজি ব্যান্ড করে দিয়েছে, তার উপরে এই মেয়েটা পুলিশকে খবর দিয়ে ফেলেছে। তাড়াতাড়ি দোকান বন্ধ কর রে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। দোকানদার তাড়াতাড়ি করে সমস্ত আতশবাজি গুটিয়ে নিয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। এলিনা কতদূর কি বুঝেছিল এটা সে ছাড়া কেউই জানে না। সে এদিক ওদিক ঘুরে ফিরে অবাক দৃষ্টিতে সবকিছু দেখতে থাকে। তার কাছে যেন সবকিছুই নতুন বলে মনে হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালবেলা তার শাশুড়ি মা হিমাদ্রি দেবী তাদের ঘরের মেঝেতে রঙ্গোলি অঙ্কন করে রেখেছিল। রঙ্গোলির ব্যাপারে এলিনার কোনো ধারণা ছিল না। সে মনে মনে ভাবে, আমার মাদার ইন ল এটা কি করেছে? পেন্টিং খাতায় ড্রয়িং না করে ফ্লোরের উপর কেন পেন্টিং করেছে? আই ডোন্ট নো। এখানে সবকিছু আলাদা। পেন্টিং গুলো তো খুব সুন্দর লাগছে। একটু এর উপর দিয়ে হেঁটে দেখি। আমার মনে হচ্ছে এগুলো ওয়াটারপ্রুফ পেন্টিং। এলিনা এই বলে রঙ্গোলির উপর দিয়ে হাঁটাহাঁটি করতে শুরু করে। তার শাশুড়ি মা এলিনার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। বৌমা, এটা তুমি কি করলে? সকাল থেকে কষ্ট করে রঙ্গোলি আঁকছি আর তুমি জুতা পরে এই রঙ্গোলির উপর উঠে গেলে? তুমি জানো তুমি একটা পবিত্র জিনিসকে নষ্ট করে দিলে? I don't know. What is this Rangoli? Please explain, mother-in-law. আমি কিছু এক্সপ্লেন করতে পারবো না। এটার নাম হলো রঙ্গোলি। দীপাবলির সময় বাড়ি সাজানোর জন্য আমরা রঙ্গোলির ব্যবহার করি, বুঝেছো? ঢুকেছে মাথায় কিছু? এই বিদেশি বৌমাকে নিয়ে আমি তো ভারী জ্বালাতনে পড়েছি।
দেখে তো মনে হচ্ছে না কিছু বুঝেছে। এই যে রঙ্গোলি তো নষ্ট করে দিয়েছো, যাও এবার রান্নাঘর থেকে রঙ্গোলি তৈরির সরঞ্জামগুলো নিয়ে এসো আর আমাকে এসে হেল্প করো। ওকে, রান্নাঘরে চাচি রঙ্গোলি নিয়ে আসতে টাটো। এই বলে এলিনা রান্নাঘরে চলে যায়। দেখো বলে কিনা রঙ্গোলি নিয়ে আসতে যাচ্ছে, উপরওয়ালাই জানি কি জিনিস তুলে নিয়ে আসবে। এলিনা ঘরে গিয়ে রঙ্গোলি অঙ্কন করা সেরকম কিছুই খুঁজে পায় না। মাঝে বলল এখানে সবকিছু আছে, আমি তো রং তুলি কালার পেন্সিল কিছুই দেখতে পাচ্ছি না। এগুলো কি কিচেনে থাকে? এটা কি? এলিনা একটা পাত্রে জলের সঙ্গে গুলে রাখা চালের গুঁড়ো দেখতে পায়, যেটা হিমাদ্রি দেবী রঙ্গোলি অঙ্কন করার জন্য তৈরি করে রেখেছিল। এলিনা তাই দেখে খুবই খুশি হয়। এটা তো পায়েস, এটা সেদিন খেয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। মা পায়েস বানিয়েছে আর আমাকে চাইনি কেন? আমি লুকিয়ে লুকিয়ে সব পায়েস খেয়ে ফেলবো। এ কি থু, এতে মিষ্টি নেই কেন? এটা অন্যরকম লাগছে। ও নো, ইটস ভেরি ব্যাড। এতক্ষণ হয়ে গেল রান্নাঘরে কি করছেটা কি মেয়েটা? হ্যাঁ বৌমা, তুমি কি করছো? এ বাবা, তুমি এটা খেয়েছো? তোমার মুখে লেগে আছে যে। মাদার ইন ল, আপনি মনে হয় পায়েসে সুগার দিতে ভুলে গেছেন। এটা খুব বাজে খেতে। হায় রে হায়, এটা পায়েস তোমাকে কে বললো? এটা তো আমি রঙ্গোলি আঁকার জন্য তৈরি করেছিলাম। চালের গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে বাটিতে রাখা ছিল। আমরা রঙ্গোলি চালের গুঁড়া দিয়ে অঙ্কন করি, তাই জন্যই তো রঙ্গোলিকে আমরা পবিত্র বলে মনে করি। তোমাকে যে আর কত কিছু বোঝাবো। আমার ছেলেটা কি মরতে এই বিদেশিনীকে বিয়ে করেছিল উপরওয়ালাই জানে। দাও দাও দেখি, আমার কাছে দাও এটা। সন্ধে হয়ে আসছে, তুমি যাও প্রদীপগুলো অন্তত জ্বালিয়ে রাখো। কোনো একটা কাজ তো ঠিক মতো করো। প্রদীপ কোথায় আছে? এই যে এখানে, দেখো দেখো, চোখ দিয়ে দেখো একটু ভালো করে। এখানে অনেকগুলো প্রদীপ আছে, সবকটা প্রদীপ জ্বালিয়ে বাড়ি সুন্দর করে সাজিয়ে ফেলো। এই বলে হিমাদ্রি সেখান থেকে চলে যায়। এলিনা মাটির তৈরি প্রদীপগুলো নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। সে বেশ কিছুক্ষণ প্রদীপগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর সেগুলো নিয়ে অরুণের কাছে যায়। অরুণ, প্লিজ হেল্প মি, এগুলো আমি চালাবো কি করে? মাঝে এলো এগুলো চালাচ্ছে বললো। এই প্রদীপগুলোতে কোনো সুইচ নেই কেন? আমি এই লাইটগুলো কিভাবে অন করব? আর এর সঙ্গে তো কোনো তারের কানেকশন নেই, আমি ইলেকট্রিকের সঙ্গে কিভাবে কানেক্ট করব? আমি তো কিছুই বুঝতে পারছি না অরুণ। এলিনার কথা শুনে অরুণ হো হো করে হেসে ওঠে। আরে পাগলি, এগুলো কোনো লাইট নয়, এগুলো মাটির তৈরি প্রদীপ। এগুলো তেল দিয়ে ধরাতে হয়। তুমি পারবে না, ছাড়ো, আমি করে দিচ্ছি। আর এই নাও, তোমার জন্য আমি একটা গিফট এনেছি। এটা হলো ফুলঝুরি। আমাদের বাড়িতে এখানে দীপাবলির সময় সবাই ফুলঝুরি জ্বালাই। এলিনা অবাক চোখে ফুলঝুরিগুলো দেখতে থাকে। ফুল? ইউ মিন ফ্লাওয়ার্স? এটা কোন কাজে লাগে? তোর পাগলি, তুমি এত বোকা কেন? এটা ফুলঝুরি। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে ফুলঝুরি ধরাতে হয়। এই যে, এই হয়ে গেল। এই ফুলঝুরি নিয়ে এইভাবে আনন্দ করবে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? ওয়াও, এটা খুব সুন্দর, আই লাইক ইট। আমি ফুলঝুরি ধরাবো, আমাকে দাও। ঠিক আছে বাবা, তুমি ফুলঝুরিগুলো নিয়ে মজা করো। আমি প্রদীপগুলো ধরিয়ে আসি, না হলে মা বকবে আবার। এই বলে অরুণ সেখান থেকে চলে যায়। এলিনা এক এক করে সমস্ত ফুলঝুরি জ্বালিয়ে ফেলে। তার কাছে আর ফুলঝুরি না থাকায় সে রাত্রিবেলা কাউকে কিছু না জানিয়ে ফুলঝুরি কিনতে বেরিয়ে পড়ে। সে বাইরে বেরিয়ে দেখে রাস্তাঘাটে অনেকেই গোল গোল করে ঘিরে নিজেদের মধ্যে কিছু একটা করছে। এলিনা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। সে বুঝতে পারে সেখানে লটারি খেলা হচ্ছে। কেউ 10 টাকা দিলে তার টাকা ডবল হয়ে 20 টাকা হয়ে যাচ্ছে, আবার কেউ 100 টাকা দিলে তার টাকা ডবল হয়ে 200 টাকা হচ্ছে। এলিনা খুবই খুশি হয়। তার কাছে 500 টাকা ছিল। আমার কাছে 500 রুপিস আছে। এই টাকা দিয়ে আমি 1000 রুপিস পাবো, আর এই টাকা দিয়ে আমি ফুলঝুরি কিনবো। এই যে, আমিও লটারি খেলবো। এলিনা কিছু না জেনেই পাড়ার ছেলেদের সঙ্গে জুয়া খেলতে বসে পড়ে এবং সে তার 500 টাকা হেরে যায়। এলিনাকে তারা টাকা ফেরত না দেওয়ায় সে খুবই রেগে যায় এবং সে পুলিশকে ফোন করে। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। এই যে দেখুন, এরা আমার 500 রুপিস নিয়ে নিয়েছে আর আমাকে 1000 রুপিস দিল না, আমাকে চিট করলো। পুলিশ পাড়ার ছেলেগুলোকে ধরে নিয়ে চলে যায়। পুলিশ একই জায়গা থেকে অনেকগুলো দলকে ধরেছিল, যারা প্রত্যেক বছর দীপাবলির দিন অনেক অনেক টাকা জুয়া খেলতো। জুয়া খেলা আইনত অপরাধ ছিল, এটা এলিনা না জেনেই
পুলিশকে জানিয়ে একটা মহৎ কাজ করে ফেলেছিল। পুলিশ খুবই খুশি হয়ে এলিনাকে 5,000 টাকা দেয়। এলিনা খুবই খুশি হয়। সে ওই টাকা দিয়ে অনেক অনেক ফুলঝুরি কিনে নিয়ে আসে এবং পাড়ার বাচ্চাদের সকলকে ফুলঝুরি দেয়। এলিনা একটা ভালো কাজ করেছে জেনে তার শ্বশুরবাড়ির সকলেই তার খুব সুনাম করে। এলিনা পাড়ার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ফুলঝুরি ধরিয়ে দীপাবলি উদযাপন করে। সে মনে মনে উপলব্ধি করে এটাই হয়তো তার জীবনের সেরা দীপাবলি ছিল।